अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी हाउ अ पुअर बॉय बिल्ड अ बिलियन डॉलर एम्पायर, मेघना ग्रुप ऑफ इंडस्ट्रीज, बांग्लादेश। अच्छा, कुछ वक्त से हम लोग बांग्लादेश के बड़े बड़े जो ग्रुप्स हैं उनकी केस स्टडी देख रहे हैं और काफ़ी कुछ जानने को मिल रहा है। और आप दोस्तों ने हमें इस चीज़ के लिए काफ़ी इंकरेज किया कि भाई मेघना ग्रुप ऑफ इंडस्ट्रीज को भी आप लोग ज़रूर देखें। बिल्कुल। इससे पहले हम लोग वॉल्टन, प्राण, आरएफएल और वसुंधरा ग्रुप उसकी केस स्टडी देख चुके हैं और यकीन करें कि बहुत कुछ जानने को मिलता है, बहुत सारी इंफॉर्मेशन मिलती है। तो आज मेघना ग्रुप की बारी है, तो चलते हैं और ये केस स्टडी देखते हैं। इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए हैं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আসসালামু আলাইকুম। সাল 1955। কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলায় অভাবী এক পরিবারে জন্মগ্রহণ করে এক বালক। তিনি এমন এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যেখান থেকে তাকে দৈনিক 11 কিলোমিটার হেঁটে কলেজে যেতে হতো। ছোটবেলা থেকেই পরিশ্রমী এই ছেলেটি পরবর্তীতে গড়ে তোলেন বাংলাদেশের অন্যতম বড় বিজনেস এম্পায়ার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, যার অধীনে এখন প্রায় 54টির বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তিনি হলেন মুস্তফা কামাল। আজ আমরা জানব কিভাবে তিনি এই অভাবের মধ্যে থেকেও এত বড় বিজনেস এম্পায়ার তৈরি করলেন। মুস্তফা কামালের পিতা ছিলেন একটি লঞ্চের কর্মচারী। সে সময়ে কুমিল্লায় চলেছিল অনেক মঙ্গা। মুস্তফা কামাল সকালবেলা এক মুঠো চাল ভাজা খেয়ে মক্তবে যেতেন। সেখান থেকে এসে গরুর জন্য ঘাস কেটে রেখে স্কুলে যেতেন। এভাবে অতি কষ্টে স্কুলে পড়াশোনা শেষ করে তিনি একটি কলেজে ভর্তি হলেন। কলেজটি ছিল তার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে। এতটা পথ প্রতিদিন হেঁটে যেতে আসতে তিনি ক্লান্ত হয়ে যেতেন এবং ঠিকমতো পড়াশোনাও করতে পারতেন না। তাই তিনি তার বাবার কাছে আবদার করলেন একটি সাইকেল কেনার জন্য, কিন্তু তার বাবার পক্ষে একটি সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এরপর এক প্রকার রাগ করেই তিনি বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে তিনি এক বড় সমস্যায় পড়লেন, সেটি ছিল থাকার সমস্যা। ঢাকায় তার থাকার মতো তেমন জায়গা ছিল না। তার বাবা যেহেতু লঞ্চে চাকরি করতেন, সেই সুবাদে সদরঘাটের এক পরিচিত ব্যক্তি তাকে লঞ্চে থাকার সুযোগ করে দেন। লঞ্চের মেঝেতে চাদর বিছিয়ে তিনি রাত কাটাতেন। এরপর পুরান ঢাকার এক দোকানে তার চাকরি হয়ে যায়। তিনি পুরান ঢাকার একটি বাড়িতে লজিং থাকা শুরু করেন। 2 বছর দোকানে চাকরি করে তিনি ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছিলেন, যদিও তার ব্যবসার হাতেখড়ি হয়েছিল গ্রামে থাকা অবস্থাতেই। গ্রামের বাজারে তার চাচার সুপারির দোকান ছিল এবং তিনি মাঝে মধ্যেই সেই দোকানে বসতেন। যাই হোক, মানুষের অধীনে চাকরি করার থেকে তিনি নিজেই ব্যবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওই সময় ঢাকায় গুটি কয়েক শিল্প কারখানা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকা ভেজিটেবল, নাবিস্কো, কোহিনুর কেমিক্যালস প্রভৃতি। এই কোম্পানিগুলোর ডিলারশিপ নেওয়া ছিল তখন অনেক ভাগ্যের ব্যাপার। এত স্বল্প পুঁজিতে তাদের ডিলারশিপ পাওয়া যেত না। তাই যারা ডিলারশিপ পেয়েছে তিনি তাদের কাছ থেকে পণ্য কিনে ঠেলাগাড়িতে করে বিক্রি করতেন। কিন্তু এই স্বল্প লাভে তার দিন ঠিকমতো কাটছিল না। তিনি আরেকটু স্বাবলম্বী হতে চাইলেন। তাই এবার তিনি পরিবহন ব্যবসায় নামতে চাইলেন। পরিচিত একজনের কাছ থেকে পুরনো একটি গাড়ি কিনে সেটিকে মেরামত করে গুলিস্তান থেকে ফার্মগেট হয়ে মিরপুর রোডে চালানো শুরু করলেন। কিন্তু এই ব্যবসাতে তিনি এক বড় সমস্যায় পড়লেন। গাড়ির রুট পারমিট না থাকায় তাকে বিভিন্ন ধরনের পুলিশি হয়রানির শিকার হতে হলো। এর উপর আবার পুরনো গাড়ি হওয়ায় বারবার নষ্ট হয়ে যেত এবং মেরামত খরচ অনেক বেশি পড়ে যেত, ফলে লাভ ছিল খুবই সীমিত। এইরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে তিনি পরিবহন ব্যবসা ছেড়ে দিলেন। ঠিক তখনই তার হাতে চলে আসে ব্যবসায়িক সফলতার চাবি। তার পরিচিত এক বড় ভাই আগারগাঁওয়ে হাসপাতালে চাকরি করার পাশাপাশি টঙের দোকান চালাতেন। মুস্তফা কামাল তখন সেই দোকানের নাম ব্যবহার করেই 1976 সালে একটা ট্রেড লাইসেন্স করে নিলেন। এটি ছিল তার ব্যবসায়িক জীবনের একটা টার্নিং পয়েন্ট। ট্রেডিং লাইসেন্স নেওয়ার ফলে তিনি ঢাকা ভেজিটেবলস এর ডিলারশিপ পান। ডিলারশিপের এই ব্যবসায় তার ভালোই সফলতা আসলো। মাসে আয় দাঁড়ালো 2 থেকে 3 হাজার টাকা। তার ইনকাম বেড়ে যাওয়ায় তিনি কিছু টাকা জমালেন এবং বাড়ি থেকে জমি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসে এবার তিনি নিজেই একটি দোকান দিলেন।
এভাবেই তার ব্যবসায়িক জীবন ভালোই কাটছিল, কিন্তু তখনই ঘটে গেল তার জীবনের একটা ভয়াবহ ঘটনা। এটা ৮০-র দশকের শুরুর দিকের ঘটনা। মোস্তফা কামালের মাথায় পণ্য আমদানির চিন্তা ঢুকলো, কেননা বাইরের দেশ থেকে পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করলে অনেক ভালো মুনাফা পাওয়া যেত। এই চিন্তা ভাবনা থেকেই তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন এবং বিদেশ থেকে পাম্প তেল আমদানি করলেন। কিন্তু এখানেই তিনি একটা বড় ধরা খেলেন। বিদেশিরা নিম্নমানের তেল দিয়েছিল, তাই এই ধরনের ত্রুটিপূর্ণ তেল বন্দর থেকে খালাস করতে বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা চেয়ে বসল। কিন্তু মোস্তফা কামালের কাছে দেওয়ার মতো আর টাকা ছিল না, ফলে তার পণ্য বন্দরেই আটকা পড়ে রইল। এরই মধ্যে আবার শুরু হলো সামরিক শাসন। প্রায় 2 বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইলপত্র ঘোরার পর অবশেষে বন্দর থেকে তেল খালাসের অনুমতি পেলেন তিনি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ততদিনে তেলের বাজার দর কমে যায়। এরপর তার সেই নিম্নমানের তেল আবার পরিশোধন করে বাজারে ছাড়তে হয়েছিল, ফলে দ্বিগুণ খরচ লেগে যায়। এদিকে বাজারে আবার তেলের দাম কম থাকায় সেই ব্যবসাতে তিনি প্রচুর টাকা লস করলেন। এরপর আবার ব্যাংকের ঋণ পরিশোধ করতে হলো। ধীরে ধীরে ব্যবসা করার মাধ্যমে এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি এই তেল ছোট ছোট জারে ভর্তি করে ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন শহরে গিয়ে বিক্রি করতেন। তবে এই দুর্ভাগ্যই তার জীবনে বয়ে আনলো এক বড় সফলতা। তিনি ভাবলেন বিদেশ থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে এনে দেশে পরিশোধিত করে বিক্রি করলে ভালোই দাম পাওয়া যাবে, সাথে সাথে দেশের কিছু লোকের কর্মসংস্থানও তৈরি হবে। এই চিন্তা ভাবনা থেকেই 1989 সালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে যাত্রা শুরু করলো মেঘনা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ। দ্রুতই তার এই ইন্ডাস্ট্রিজ ব্যাপক হারে লাভের মুখ দেখতে শুরু করলো। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একটি ব্যবসা নিয়েই পড়ে না থেকে তার ব্যবসাকে সম্প্রসারণ করা শুরু করলেন। এরপর গড়ে তুললেন গুঁড়া দুধ প্যাকিং কারখানা এবং সিমেন্ট কারখানা। কিন্তু কিছুদিন পর আরেকটি বিপত্তি ঘটল। তিনি যে অংশীদারদের সাথে ব্যবসা শুরু করেছিলেন তারা অনেকেই ব্যবসা ভাগাভাগি করে নিল এবং অনেকেই অন্য ব্যবসায় চলে গেল। এর ফলে তার কোম্পানি আবার লোকসানের মুখ দেখল এবং ব্যাংকেও ঋণী হয়ে গেল। কিন্তু মোস্তফা কামাল কখনোই থেমে থাকেননি। তার ছিল দৃঢ় মনোবল। তিনি দ্রুতই এই সমস্যা কাটিয়ে ওঠার ব্যবস্থা করলেন। তিনি তার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে লাগলেন। একের পর এক কারখানা প্রতিষ্ঠা করলেন। কিছু কারখানা অবশ্য প্রয়োজনের খাতিরে প্রতিষ্ঠা করেছিলেন। যেমন গুঁড়া দুধ প্যাকেট করতে যে কার্টুনের প্রয়োজন হতো, অন্য কোম্পানি সেই কার্টুন সময় মতো যোগান দিতে পারত না, তাই তিনি নিজেই কার্টুন তৈরির কারখানা দিলেন। তবে শুরুতেই তার কোম্পানির নাম অবশ্য মেঘনা ছিল না। মোস্তফা কামাল এবং তার অংশীদারীরা কোম্পানির নাম দিয়েছিলেন বাগদাদ ভেজিটেবল। ওদিকে তখন ইরাক ইরান যুদ্ধ চলছিল। সৌদিরা ছিল ইরাকের বিরুদ্ধে। মোস্তফা কামাল সাবিনকো নামের একটি সংস্থায় ঋণ আবেদন করেছিলেন, যার বোর্ডে ছিলেন একজন সৌদি আরবের প্রতিনিধি। যেখানে বাগদাদ নাম দিয়ে ঋণ পাওয়ার সম্ভাবনা অনেক কম ছিল, তাই তিনি তার কোম্পানির নাম পাল্টে রাখলেন মেঘনা, কারণ তার কারখানাটি ছিল মেঘনা নদীর ঘাটে। এভাবেই তার কোম্পানির নাম হয় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রায় 500 একর জুড়ে বিস্তৃত তার এই কারখানায় উৎপাদিত হয় বিভিন্ন ধরনের সামগ্রী। বর্তমানে তার 50টিরও বেশি কারখানা রয়েছে। তাদের পণ্য তালিকায় রয়েছে মিনারেল ওয়াটার, ভোজ্য তেল, আটা, ময়দা, সুজি, চিনি গুঁড়া, দুধ, লবণ, চা মশলা ইত্যাদি। তবে শুধু ভোগ্যপণ্যের উৎপাদনের মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেননি। দেশ এবং দেশের বাইরের অনেক বড় বড় খাত ও ভারী শিল্পেও তিনি বিনিয়োগ করেছেন। এর মধ্যে রয়েছে সিমেন্ট, কাগজ, পণ্যবাহী জাহাজ, শিপ বিল্ডিং, বিদ্যুৎ উৎপাদন, অ্যাভিয়েশন, স্টিল এবং আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান। মেঘনা গ্রুপের একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো ফ্রেশ। 1998 সালে তিনি যখন ফ্রেশ নাম দিয়ে বোতলজাত পানির কারখানা তৈরি করেন, তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে মানুষ আবার পানি কিনে খাবে। কিন্তু বর্তমানে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, জনবহুল সব এলাকাতেই মানুষের হাতে ফ্রেশ এর পানির বোতল দেখা যায়। এই ঘটনায় প্রমাণ করে তিনি ব্যবসায়িক ক্ষেত্রে কতটা দূরদর্শী চিন্তাভাবনার অধিকারী ছিলেন। এছাড়াও ফ্রেশ ব্র্যান্ডের অধীনে ফ্রেশ আটা, ময়দা, লবণ, তেল প্রায় প্রতিটি মুদি দোকানেই পাওয়া যায়। প্রতিটি পরিবারই ফ্রেশ এর পণ্য ব্যবহার করে। মেঘনা গ্রুপের পণ্যের প্রসার শুধু দেশের বাজারে নয়, ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। মেঘনার ফ্রেশ ব্র্যান্ডের পণ্য
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, MGI মধ্যপ্রাচ্য, Magna Group of ইউরোপ, Industries। উত্তর ও দক্ষিণ আমেরিকাতেও রপ্তানি হচ্ছে। ये देखो। একসময় বাসা থেকে সাইকেল কিনে না দেওয়ায় অনেকটা অভিমান করেই ঘর ছেড়েছিলেন কিশোর মোস্তফা। তখন কে জানতো তার এই অনিশ্চিত যাত্রায় একদিন পরিণত হবে এক বড় স্বপ্নযাত্রায়। যার বাবা একটি জাহাজে কাজ করতেন, আজ তিনি 100টিরও বেশি জাহাজের মালিক। 11 কিলোমিটার হেঁটে যাকে কলেজে যেতে হতো, যেদিন তার কাছে একটি সাইকেল কেনারও সামর্থ্য ছিল না, আজ তার প্রতিষ্ঠানে চলে কয়েক হাজার গাড়ি। ये तो पूरे তার এই সফলতার রহস্য ছিল চেষ্টা, শ্রম আর মানুষের আস্থা। A very inspiring story of मुस्तफ़ा कमाल साहब एंड मेघना ग्रुप। और इसके अंदर हमने क्या देखा क्या नहीं देखा उस सारी चीज़ों को हम डिस्कस नहीं करेंगे, बल्कि एज यूजुअल जैसे हम बात करते हैं कि हमने क्या टेक अवे पॉइंट्स लिए हैं, हम उसके ऊपर बात करेंगे। तो मेरा ख्याल है कि एक सिंपल सी अगर बात करें तो 3 पॉइंट्स हैं जिसके ऊपर हम बात करेंगे कि सबसे पहले मेहनत करने का जज्बा। और वो सारा कुछ हमने उनकी इस स्टोरी के अंदर देखा, क्योंकि एक ब्रीफ सी स्टोरी होती है, होता जिंदगी में बहुत कुछ है लेकिन बताया थोड़ा सा जाता है। ऐसा ही। लेकिन जितना भी हमें समझ आया, हमें यही देखा कि मेहनत करने वाले थे ना, कभी उन्होंने हार नहीं मानी। वो बचपन से मेहनत करते थे। बचपन से ही। और सबसे बड़ी चीज ये है कि थिंकिंग ब्रेन थे ना, तो हाँ। नए नए आइडियाज भी जनरेट करते थे। बिल्कुल ऐसा ही है। बिल्कुल इसी तरह से। अच्छा, दूसरा पॉइंट ये है कि अपने फेलियर्स को एक्सेप्ट करना, और वो Yes. चीज हमें यहाँ पे नजर आई। मतलब ऑयल रिफाइनरी, मतलब ऑयल जब उन्होंने हाँ जी। उगवाया और जो क्राइसिस आई, ये तो एक चीज है ये ना एक कि भाई चीज है। बैंक से लोन भी लिया हुआ था, वहां पे उनका ऑयल भी फंस गया और सारा सिनेरियोस चेंज हो गए। लेकिन इस क्या- सब में हमें ये पता चल गया ना कि मुस्तफा कमाल साहब ने उसको फेलियर समझा हम्म। और उसमें से फटाफट सोल्यूशन निकाला कि अब क्या कर सकते अच्छा, हैं। हाँ। बेसिकली फेलियर्स जो है वो आपको सक्सेस की तरफ लेके जाते बेटा हैं। यही बात है ना कि हर बंदा मुस्तफा कमाल नहीं बन सकता, ये बात तो हम सब जानते हैं। मतलब बहुत से लोग होते हैं जब फेलियर्स आते हैं ना, हाँ जी। उनकी हिम्मत खत्म हो जाती वो है, काम ही उनकी छोड़ देते हैं, स्ट्रगल वो रुक वाला। जाती है और वो आगे बढ़ने की सोच सोचते ही नहीं है। बिल्कुल। लेकिन चंद लोग होते हैं जो अपने फेलियर्स को आइडेंटिफाई करते हैं, बिल्कुल। उसका सोल्यूशन ढूंढते हाँ हैं जी। और उसके अंदर से ऐसी राहें तलाश करते हैं कि भाई और ऐसा क्या किया जाए कि वो चीज बेहतरी की तरफ जाए। बिल्कुल, आप देखिए उनका ऑयल जो है वो फंस भी गया और बाद में वो हाँ। सही रिफाइंड नहीं था, हाँ। तो उन्होंने उसी चीज को यूज करते हुए खुद से उसको सेल किया खुद से, जाके। उसको रिफाइन भी खुद Refine से भी किया खुद और से उसको किया, सेल भी sale खुद भी से खुद से किया। किया। अब यहाँ पे देखो कि जो गैप्स है उन्होंने आइडेंटिफाई किए हैं। अब बिल्कुल। ये गैप्स को आइडेंटिफाई करने की वजह से हम ये कह सकते हैं कि वो एक विजनरी थे। हाँ जी। बिल्कुल। मतलब गैप्स को आइडेंटिफाई करना और अपॉर्चुनिटीज को क्रिएट करना, यही हमारा तीसरा आप पॉइंट है। देखें ना, बिल्कुल। जिस टाइम पे मुस्तफा कमाल साहब खड़े हो रहे थे, उस हाँ टाइम जी। ये वही वक्त है जब बांग्लादेश भी ग्रो कर रहा हाँ था जी। और फ्लरिश कर रहा था और नई इंडस्ट्रीज की जरूरत थी, जरूरत गैप्स बिल्कुल थे। थी, हाँ, मतलब मार्केट्स बनती जा रही थी और फ्लरिश होती जा रही थी क्योंकि उनकी जरूरत थी। बिल्कुल। और ना सिर्फ इन गैप्स को फिल किया गया बल्कि बहुत सी नई इंडस्ट्रीज भी लगाई इंडस्ट्रीज गई। भी लगाई सो गई, अगर बिल्कुल। इन शॉर्ट में हम ये बात करें तो बेसिकली मुस्तफ़ा कमाल साहब का ये प्यार, ये मोहब्बत, ये लगन है और लोगों का वो एतमाद जो इतने सालों में उन्होंने कमाया, अच्छा हाँ जी। जी। यही उनकी सक्सेस की स्टोरी है। अ वंडरफुल वीडियो और बहुत कुछ सीखने को हमें आज भी इस वीडियो से मिला। बाकी आप कुछ ऐड करना चाहते हैं तो हमें ज़रूर बताइएगा। अभी ये बताएं कि आपको हमारी आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।